দেখো না, খরবসনায়ের বিসর্জনীয় হয়েছিল। এঙি পর আছে, এঙি পর ওরকম হয়েছিল। পরবর্তী সূত্র হচ্ছে ওমাংশ। ওমাংশ পদচ্ছেদ। ওমাংহ চ। ওমাংহ এটা হচ্ছে তোমার সপ্তমীর দ্বিবচন। ওমাংহ সপ্তমীর দ্বিবচন। এটা চ হচ্ছে অব্যয় পদ। অব্যয় পদ, ঠিক আছে। সূত্রার্থ কি? সূত্রার্থ হচ্ছে যে সূত্রার্থ হচ্ছে যে ওম অথবা আং, এই যে এটাকে যে ওমাংহ আছে না, এটা হচ্ছে ওম আর আং। এটা ভাঙলে হবে, এখানে একটা আছে ওম আর আং, দুটো যোগ করে সপ্তমীর দ্বিবচন হয়েছে ওমাংহ। বোঝা গেল? ওমাংহ কি করে হয়েছে বোঝা গেল? ওম অথবা হ্যাঁ আং স্যার। যদি পরে থাকে তাহলে পররূপ একাদেশ হবে। ওম অথবা আং যদি পরে থাকে তাহলে পররূপ একাদেশ হবে। উদাহরণ কি? শিবায়, আর সেখানে হবে যে আকারের পরে, অকারের পরে। এটা অকারের পরে যদি ওম অথবা আং থাকে তাহলে পররূপ একাদেশ হবে। শিবায় ওম। শিবায় ওম। দেখো যে শিবায় অন্তস্তব, শিবায় যে অন্তস্তব এর অন্তস্থ, শিবায় যে অন্তস্থ শিবায় যে অন্তস্থ, সে অন্তস্থের পরে কি আছে? অকার আছে না? অন্তস্থের পরে অকার আছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। অকার আছে। অতএব ওই যে অকারটা, ওই যে অকারটা, তাহলে অকারের পরে, অকারের পরে ওম আছে। তাহলে দেখো শিবায় অ আর ওম, তাহলে পররূপ একাদেশ হবে মানে কি? এই যে অ এবং ও, অ এবং ও এই দুটোর স্থানে একটাই আদেশ হবে। কোনটা হবে? পরেরটা হবে। তাহলে কি হবে রূপটা? শিবায়, এটা পরেরটা ওকার হলো, আর ম যোগ করলে শিবায়ম। দেখো বোঝা গেল? বোঝা গেল হ্যাঁ কিনা? শিবায়ম বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইরকম এখানে উদাহরণটা হয় শিবায়ম। পরবর্তী হচ্ছে আমরা পড়বো একবারে অকহ সবর্ণে। ওই সূত্রগুলো কিছু নেই, ওগুলো ওগুলো না আসার মতো। অকহ সবর্ণে
এই এই সূত্র দিয়ে যা যা কার্য হয় তোমরা জানো, এই সূত্র দিয়ে যা যা কার্য হয় তোমরা জানো, কিন্তু সূত্রটা তোমরা জানো না। যেমন ধরো অযুক্ত অ কি হয়, অযুক্ত অ যোগ করলে কি হয়, আ। অযুক্ত অ আ। ই যুক্ত ই কি হয়, দীর্ঘই। উ যুক্ত উ কি হয়, দীর্ঘ। এরকম হয় তো। তার মানে এই যে উ যুক্ত উ, এইগুলো সব এই সূত্র দিয়ে হয়। মানে দুটো একই বর্ণ যখন দীর্ঘ হয়, মানে দুটো একই বর্ণ পাশাপাশি থাকলে যে দীর্ঘ হয় সেটা এই সূত্র দিয়ে হয়। ঠিক আছে, তাহলে পদচ্ছেদ কি, অকহ, এটা হচ্ছে পঞ্চমীর একবচন। সবর্ণে সপ্তমীর একবচন। দীর্ঘ প্রথমার একবচন। ঠিক আছে, এটা গেল। আর অন্যদিকে হচ্ছে যে সূত্রার্থ, অক প্রত্যাহারস্থ বর্ণের পরে বিদ্যমান অপ্রত্যাহারস্থ বর্ণের পরে বিদ্যমান বা অপ্রত্যাহারস্থ বর্ণের পরে যদি ওই বর্ণেরই সবর্ণ থাকে তাহলে পূর্ব ও পরের স্থানে দীর্ঘ হবে। দেখো, অপ্রত্যাহারস্থ বর্ণের পরে যদি ওই বর্ণেরই সবর্ণ থাকে, ওই বর্ণেরই সবর্ণ, অপ্রত্যাহারস্থ বর্ণ কি কি, অক ইজ ইকুয়াল টু অ, ই, উ, রি, লি, এইগুলো হচ্ছে অপ্রত্যাহারস্থ বর্ণ। তাহলে অপ্রত্যাহারস্থ বর্ণ, অপ্রত্যাহারস্থ বর্ণ, সেই অপ্রত্যাহারস্থ বর্ণের পরে অপ্রত্যাহারস্থ বর্ণের পরে যদি ওই বর্ণেরই সবর্ণ থাকে, উদাহরণ কি, দ্বৈতযুক্ত অরি, দ্বৈতযুক্ত অরি। দেখো, অ, এদিকে অরি, অকহ সবর্ণে দীর্ঘ, এই সূত্রে দীর্ঘ হবে এখানে। দেখো, এই অকারটা অপ্রত্যাহারস্থ হ্যাঁ কিনা, এই অকারটা অপ্রত্যাহারস্থ হ্যাঁ কিনা, এবং ওই অপ্রত্যাহারস্থ বর্ণের পরে যে বর্ণটা আছে ওটা ওর সবর্ণ হ্যাঁ কিনা, অপ্রত্যাহারস্থ বর্ণের পরে যে বর্ণটা আছে ওটা ওর সবর্ণ হ্যাঁ কিনা, সবর্ণ। তাহলে পূর্ব এবং পরের স্থানে কি হবে, দীর্ঘ, দীর্ঘ হবে। তাহলে অ এবং অ এদের স্থানে কি হবে, আ হবে স্যার, আ হবে। তাহলে রূপটা হবে দৈত্যারি। দৈত্যারি কারা, দৈত্যারি কারা, দৈত্যারি কারা, দৈত্যারি কারা। দৈত্য মানে কি, দৈত্য মানে তো দৈত্য, দেবতা, হ্যাঁ, দেবতারা। দৈত্যারি দেবতারা, সেটা বলো। অরি মানে শত্রু, দৈত্যদের শত্রু মানে দেবতারা। দেখ, উদাহরণ 2, শ্রীযুক্ত ঈশ, শ্রীযুক্ত ঈশ,
দেখো এখানেও সেম সিচুয়েশন। মনে নেই। ই আর এদিকে স। দেখো এই যে ইকারটা, ইকারটা ইক প্রত্যাহারস্থ বর্ণ, ইকারটা ইক প্রত্যাহারস্থ বর্ণ, তাই তো? হ্যাঁ স্যার। আর সেই ইক প্রত্যাহারস্থ বর্ণের পরে ইক বলছি সরি অক, অক প্রত্যাহারস্থ বর্ণ। আর সেই অক প্রত্যাহারস্থ বর্ণের পরে যে দীর্ঘইটা আছে ওরা পরস্পর সবর্ণ। তাহলে অপ্রত্যাহারস্থ বর্ণের পরে যদি ওই বর্ণের সবর্ণ থাকে তাহলে কি হবে, দুটো মিলিয়ে দীর্ঘ হয়ে যাবে। অ্যাকচুয়ালি এখানে দীর্ঘই আছে, তবুও কিন্তু এই সূত্র কাজ করবে। শ্রীশ এরকম হবে, শ্রীশ। উদাহরণ 3, বিষ্ণুযুক্ত উদয়। দেখো বিষ্ণু আর উদয়, এই যে উকারটা এটাও দেখো অপ্রত্যাহারস্থ বর্ণ, আর ওই অপ্রত্যাহারস্থ বর্ণের পরে ওই সবর্ণ আছে, তাহলে দুটো মিলিয়ে দীর্ঘ হয়ে যাবে। রূপটা হবে বিষ্ণু উদয়। দেখো বোঝা গেছে, যখন একে অপরের সঙ্গে দীর্ঘ হয়, একই বর্ণের দীর্ঘ হয়, সেখানে এই সূত্রটা কাজ করে। অ যুক্ত অ ইজগল টু আ, ই যুক্ত ই ইজগল টু ই, উ যুক্ত উ ইজগল টু উ, এগুলো সব এই সূত্র দিয়ে কাজ হয়। পরবর্তী সূত্র, ইংহ পদান্তাৎ অতি। ইংহ পদান্তাৎ অতি। ইংহ, ইংহ মানে এখানে হচ্ছে তোমার ষষ্ঠীর একবচন। পদান্তাৎ পঞ্চমীর একবচন। অতি সপ্তমীর একবচন। পদান্তাৎ অতি, না এখানে ইংহ এটা পঞ্চমীর একবচনই হবে, এটা বিশেষ পঞ্চমীর একবচন, ঠিক আছে? না সূত্রার্থ কি বলছে, যে অতি মানে অকার পরে থাকলে, অকার পরে থাকলে এরকম অর্থ লেখো যে পদান্ত এং প্রত্যাহারস্থ বর্ণের পরে যদি অকার থাকে তাহলে পূর্ব ও পরের স্থানে, পূর্ব ও পরের স্থানে পূর্বরূপ একাদেশ হবে। পূর্বরূপ একাদেশ হবে। হুম, উদাহরণ কি, ধরো বলা হলো যে হরে অব, হরে অব, ঠিক আছে? ইং হ, ইং বলতে কি কি, ইং বলতে এ কি কি, আর ও, এ এবং ও। এ ও, এই দুটো হচ্ছে ইং। তাহলে কি লেখা হয়েছে দেখো, যে লেখা হয়েছে যে পদান্ত এং প্রত্যাহারস্থ বর্ণের পরে অকার থাকতে হবে। পদান্ত এং প্রত্যাহারস্থ বর্ণের পরে যদি অকার থাকে, মানে এং প্রত্যাহারস্থ বর্ণ থাকবে এবং সেই এং প্রত্যাহারস্থ বর্ণ যদি পদান্ত হয়, যদি পদান্ত হয় তাহলে কি হবে, যদি পদান্ত হয় তাহলে
যদি পদান্ত হয় তাহলে পূর্ব এবং পরের স্থানে পূর্বরূপ হবে। দেখো হর এ অব, এই যে হরে, এটা পদান্ত এবং এং প্রত্যাহারস্থ বর্ণ, হ্যাঁ কিনা? হরে এখানে একারটা পদান্ত এবং এং প্রত্যাহারস্থ বর্ণ, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ। এং প্রত্যাহারস্থ বর্ণ, এবং তারপরে যে অকার আছে, বলাই শর্ত আছে যদি অকার থাকে, শর্তে বলা আছে যদি অকার থাকে তাহলে কি হবে? পূর্ব এবং পরের স্থানে কোনটা হবে? পূর্ব এবং পরের স্থানে কি হবে? পূর্বরূপ একাদেশ হবে, পূর্বরূপ। তাহলে হর এ ব যোগ করলে হরে ব, এখানে একটা লুপ্ত অকার দিয়ে দেওয়া হয়, মানে হরে ব করলে লুপ্ত অকার, মানে যেখানে এরকম হয় সেখানে লুপ্ত অকার হয়ে যায়, মানে অকারটা লোপ হয়ে গেল তাই এটা লুপ্ত অকারের চিহ্ন, অকারটা ভ্যানিশ হয়ে গেল তাই এখানে লুপ্ত অকারের চিহ্ন। হরে ব, ধরো বলা হলো বিষ্ণু অব, বিষ্ণু ও অব। দেখো এই যে ওকারটা পদান্ত এং, ওকারটা পদান্ত এং, তাহলে এই যে ওকারের স্থানে কি আসবে? মানে এখানে ওকার এবং অকারের কি হবে? পূর্বরূপ হয়ে যাবে, তাহলে বিষ্ণু হবে আর ব হবে, আর এখানে কি হবে? এখানে এখানে লুপ্ত অকার হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। পরবর্তী হচ্ছে অবং স্ফোটায়নস্য। আমি তোমাদের ক্লাস নিচ্ছি। তাহলে কি বললাম? শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। তাহলে দেখো কি হলো যে অবং স্ফোটায়নস্য, এটা পদচ্ছেদ বোঝাই যাচ্ছে। অবং এটা একটা আদেশ, স্ফোটায়নস্য এটা ষষ্ঠের বচন। সূত্রার্থ কি? সূত্রার্থ হচ্ছে যে অজ যদি পরে থাকে, অজ যদি পরে থাকে তাহলে পদান্তে, তাহলে গো পদের অন্তে বিদ্যমান
ওকারের স্থানে অবং আদেশ হবে বিকল্পে। অচ যদি পরে থাকে তাহলে গোপদের অন্তে বিদ্যমান যে ওকার, সেই ওকারের স্থানে অবং আদেশ হবে, অবং। উদাহরণ কি বলছে, গো অগ্র, গো অগ্র। দেখো এখানে যে গো অগ্র করা হলো, অচ পরে আছে হ্যাঁ কিনা, অচ পরে আছে হ্যাঁ কিনা, অকারটা অচ হ্যাঁ স্যার। পরে আছে হ্যাঁ কিনা, হ্যাঁ স্যার। অকারটা অচ পরে আছে। তাহলে গোপদের অন্তিম যে ওকার, তার স্থানে কি আদেশ হবে, অবং অবং আদেশ হবে, অবং। তাহলে নেক্সট, গব অবং অগ্র। এখানে অবং এর ওকারটা সংজ্ঞা হয় লোপ যাবে, অবং অনুবন্ধ লোপে। তাহলে গব অব অগ্র যোগ করলে কি হবে, গব অগ্র কি হবে, গবাগ্র। এটা হচ্ছে অবং আদেশ পক্ষে। আর একটা হচ্ছে গো অগ্র। এখানে কি হবে বলতো, গো অগ্র কি হবে এখানে, এখানে কি হবে গো অগ্র, হুম হুম, হ্যাঁ হ্যালো, হুম ঠিক আছে, না বাড়িতে আছি। হুম, শোনা যাচ্ছে, হ্যালো শোনা যায়, হ্যাঁ স্যার। হুম। দেখো এক পক্ষে বলা হয়েছিল যে একদিকে মানে একটাই অবং আদেশ হবে আর একটাই কিছু হবে না, একটা অবং আদেশ হবে আর একটা কিছু হবে না, এরকম বলেছিল। মানে বিকল্পে হবে তো, মানে এক পক্ষে অবং হবে আর এক পক্ষে হবে না। তাহলে যদি তাই হয়, এক পক্ষে অবং হবে এক পক্ষে হবে না, যদি তাই স্যার হয়, স্ক্রিন দেখা যাচ্ছে না। কেন আমাদের স্ক্রিন দেখা যাচ্ছে না? এবার ঠিক আছে। হুম, তাহলে হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এক পক্ষে অবং হবে এক পক্ষে হবে না, তার মানে এইরকম থেকে যাবে গো অগ্র। যদি গো অগ্র থেকে যায় তাহলে বলো তো কি আর একটা কাজ হবে এখানে, গো অগ্র এই অবস্থায় আর একটা কাজ হবে, আমি এখনই পড়িয়েছি এটা। মানে বললো যে এক পক্ষে অবং হবে, মানে অবং একবার হবে একবার হবে না। তাহলে একবার অবং করেছি, এখানে অবং আদেশ হয়েছে। আর যদি অবং না হয়, আর এক পক্ষে যদি অবং না হয়, আর এক পক্ষে যদি অবং না হয়, ঠিক আছে, তখন কি হবে, দেখো এখানে ইয়ে লাগবে না, ইং পদান্তাৎ অতি লাগবে না, ইং প্রত্যাহারস্থ বর্ণের পরে যদি অকার থাকে তাহলে পুরোপুরি ভাবে লাগবে না। হ্যাঁ শুধু পড়িয়ে দিচ্ছি, বুঝতে হবে তো, এগুলো তো অ্যাপ্লাই করতে শিখতে হবে একটু একটু হলে। হুম, কি
কি না? ইন্দ্রে চ। পদচ্ছেদ হচ্ছে ইন্দ্রে স্যার স্ক্রিন চলে গেছে আবার কোথায়? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখো দেখা যাচ্ছে এবারে? হ্যাঁ স্যার। হুম। এবং চ হচ্ছে অব্যয় পদ। চ হলো অব্যয় পদ, ঠিক আছে? যদি তাই হয় তাহলে সূত্রার্থ কি হবে? সূত্রার্থ হচ্ছে যে ইন্দ্র শব্দ পরে থাকলে গোপদের অন্তে বিদ্যমান ওকারের স্থানে অবং আদেশ হবে। ইন্দ্র শব্দ পরে থাকলে, ইন্দ্র শব্দ যদি পরে থাকে তাহলে গোপদের অন্তে বিদ্যমান ওকারের স্থানে অবং আদেশ হবে। গো যুক্ত ইন্দ্র, এরকম। দেখো ইন্দ্র শব্দ পরে আছে, ইন্দ্র শব্দ যদি পরে থাকে তাহলে গোপদের অন্তে বিদ্যমান যে ওকার তার স্থানে অবং আদেশ হবে। তাহলে গ অবং ইন্দ্র, গ অব ইন্দ্র, গ অব ইন্দ্র। তাহলে গব ইন্দ্র যোগ করলে কি হবে? কি হবে যোগ করলে? গবেন্দ্র। গবেন্দু। এই হচ্ছে আমাদের রূপ, গবেন্দ্র।